নির্বাচনে উপদেষ্টারাও ভোটের মাঠে, তারা গণভোটে হ্যাঁ ভোট চাচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না? প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টাই ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে হ্যাঁ ভোট নিয়ে, যে হ্যাঁ ভোটে সবাই ভোট দিন। তার মানে এই নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে দাঁড়াচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ ভোটে অনেক পজিটিভ দিক রয়েছে, যে আমরা দেশ সংস্কার করে বলি। আরে মিয়া, এতদিন বাঙ্গি ফেড়াই দিয়েছেন, কি সংস্কার করলেন এতদিনে? 1.5 বছরে দেশের কোনো দুর্নীতি দূর করতে পারছেন? চাঁদাবাজি, লুটপাট কি দূর করছেন? হয়েছে? তাহলে সংস্কার কি ফেলাবেন? সংস্কার কারা করবে? এরা তো সংস্কার করে দেখাই দিবে যে এই যে আমরা সংস্কার করলাম, এখন দেশ এইভাবে চলবে, তাই না? কই করতে পারেনি, তাহলে কিসের হ্যাঁ ভোট? আচ্ছা ঠিক আছে, মানলাম যে দেশ সংস্কার দরকার, দেশের সব সিস্টেম চেঞ্জ দরকার, তাই না? দুর্নীতি, লুটপাট, আইন কানুন সব কিছু ঠিকঠাক হওয়া দরকার, তাই না? কিন্তু এরা করতে পারেনি। কিন্তু তারা এখন নির্বাচনের মাঠে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এই জিনিসটাকে আমরা আজকে বিশ্লেষণ করব, কেন তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, কেন উপদেষ্টারা চায় যে হ্যাঁ ভোটে মানুষ ভোট দেখ। এখন বিষয় হলো, গণভোট তো হবে একটা বিষয়ের উপর, তাই না? যে মানুষ এই বিষয়ের উপর পক্ষে বা বিপক্ষে, ধরে নেন বাংলাদেশের রাষ্ট্রধর্ম থাকবে কি না, পক্ষে বিপক্ষে। যদি এখানে পজিটিভ নেগেটিভ মানুষ যেগুলার বেশিরভাগের সাপোর্টার, ওইটাও যদি থাকে, আবার যেটার বিরুদ্ধে ওইটাও যদি থাকে, মানুষ কোথায় ভোট দিবে, তাই না? অর্থাৎ এখানে রসগোল্লা, বিরিয়ানি আর ধরে নেন পায়খানা, এই তিনটা জিনিস মিক্সড, এর সমন্বয় হবে গণভোট। এখন দুইটা তো ভালো, কিন্তু একটা যে খারাপ, এই যে পায়খানা। পায়খানা কেন? যদি এক মণ দুধ থাকে, এর মধ্যে যদি 1 ফোঁটা গরুর চনা ফেলানো হয়, ওই দুধ কি আর খাওয়া যাবে? হালাল থাকবে? থাকবে না। এই গণভোটটা হলো এরকম একটা প্যাকেজ, সূক্ষ্মভাবে এমনভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে, এমনভাবে এখানে কিছু বিষয় ঢুকানো হয়েছে যে এই ভালোর মধ্যে এই খারাপটা এমন ক্ষতিকর যে ওই ভালোগুলার কোনো ভ্যালু থাকবে না। কিভাবে? এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। যেমন 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তাই না? এটাতেও কোনো সমস্যা নেই। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত না, মূল বিষয়গুলো নিয়ে যেগুলোতে সমস্যা, সেটা হলো যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংসদে একটি উচ্চকক্ষ গঠিত হবে। অর্থাৎ রাষ্ট্র তো থাকবে, সরকার থাকবে, কিন্তু সেই সরকারের উপর আরেকটি শ্রেণী থাকবে যারা সরকারকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ আমেরিকার যে সিস্টেম, সেখানে প্রেসিডেন্ট রয়েছে, কিন্তু তার উপর আরও রয়েছে সিনেট রয়েছে। এই সিনেটের যারা সদস্য রয়েছে, তারা যদি সেই বিলে স্বাক্ষর না করে, অনেক বিল কিন্তু আটকে যায়। মার্কিন প্রেসিডেন্টের অনেক আদেশ কিন্তু সিনেটে বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ প্রেসিডেন্টেরও সেই ক্ষমতা নেই যে প্রেসিডেন্টের আদেশে তা বাস্তবায়ন হবে। ঠিক তেমনি উচ্চকক্ষ হবে। এই উচ্চকক্ষ কারা? এলিট শ্রেণী। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, তারা হইল বাংলাদেশের এলিট শ্রেণী, ঠিক আছে? তারা হবে উচ্চকক্ষ। এই যে জাফর ইকবাল, ঠিক আছে, জাফর ইকবাল এখন লুকিয়ে আছে, কিন্তু জাফর ইকবালের মতো যারা লোক রয়েছে, যারা এলিট শ্রেণী, যারা বাংলাদেশের কথিত গণ্যমান্য ব্যক্তি, এরা কিন্তু সেই উচ্চকক্ষে স্থান করে নিবে। তারাই এই সরকারকে পরিচালনা করবে। অর্থাৎ সেই সরকারের কোনো সাহস নেই বা তাদের কোনো পাওয়ার থাকবে না যে তারা একাই কোনো একটা সিদ্ধান্ত নেবে। তার একা একা এমন কোনো একটা সিদ্ধান্ত নেবে যেটা দেশের পক্ষে, কিন্তু সেটা আমেরিকার স্বার্থের বাইরে। যে এমন একটা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশ মুসলিম রাষ্ট্রগুলো থেকে অস্ত্র আমদানি করবে, যে তুরস্ক থেকে অস্ত্র আমদানি করবে বা পাকিস্তান থেকে বিমান ক্রয় করবে। এখন সেই সিনেট বলল না, এটা হইতে পারে না, আমেরিকা থেকে অস্ত্র কিনতে হবে বেশি দামে। তো সরকার কি সেই কাজ করতে পারবে? পারবে না। আবার বলা হয়েছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। শুনতে তো ভালোই লাগতেছে, তাই না? যে জনগণ যেটা চায় সেটাই হবে, কিন্তু আদৌ কি এটা তারা বাস্তবায়ন করবে, নাকি এটা ভুয়া, জনগণকে শুধু মূলা দেখানো? এই যে ধরুন
ডক্টর ইউনূস যে সংস্কার কমিশনগুলো করে দিয়েছে, নারী সংস্কার কমিশন, এরা তো উঠে পড়ে লেগেছিল বাংলাদেশের পতিতাবৃত্তিকে বৈধতা দিতে হবে, বাংলাদেশের সমকামিতাকে বৈধতা দিতে হবে, বাংলাদেশের ট্রান্সজেন্ডার নারীবাদ প্রত্যেকটা বিষয়কে বৈধতা দিতে হবে। বাংলাদেশের মানুষ ব্যাপক প্রতিবাদ করেছে, তারপরেও তারা কথা শুনে নাই। তারা একটা জরিপও করেছিল, কিন্তু সে জরিপটাতে দেখা গেছে যে ৯৬% মানুষের উপর মানুষ তারা বাংলাদেশের সমকামিতাকে সাপোর্ট করে না, বাংলাদেশের ট্রান্সজেন্ডার নারীবাদ এইসব বিষয়কে সাপোর্ট করে না ৯৬-৯৭% মানুষই। ঠিক আছে, তারপরেও তারা তাদের সুপারিশে উল্লেখ করেছে যে এগুলোকে বৈধতা দিতে হবে। তাহলে তারা গণভোট দিয়ে বলবে যে বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা বাস্তবায়ন হোক। ধরেন গণভোট আয়োজন করুক যে বাংলাদেশের মানুষ কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র চায়, করুক তো, তারা কি করবে? কারণ এখানে বাংলাদেশের ওই বিধর্মী হিন্দু বা অন্যান্য ধর্ম বাদ দিলাম, এমনিতে তো ৯০% মানুষ এখানে বলবে যে বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আইন প্রতিষ্ঠা করা হোক। তারা কি এটা করবে? করবে না। কিন্তু তারা এটা কেন করছে? এই যে গণভোট, উদ্দেশ্য হচ্ছে এখানে সব ভালো, সবাই গণভোটেই হায় দিবে, হায়ের পক্ষে রায় দিবে, কিন্তু কোনো সমস্যা নেই। কারণ সরকারের উপর তো সরকার হচ্ছি আমি যেটা পাস করব না, আমি যেটা তাকে বলবো না যে হ্যাঁ ঠিক আছে এটা যাবে, এটা পাস হবে, ততক্ষণ পর্যন্ত সরকারের তো কোনো ক্ষমতা নেই যে সে আইন বাস্তবায়ন করবে, সেই বিষয়ে পদক্ষেপ নেবে। সব কিছুর পাওয়ার হলো এলিটদের কাছে, অর্থাৎ এই প্রথম আলো, ডেইলি স্টার বা এই এলিট শ্রেণীর কাছে। অর্থাৎ এই বর্তমান যেমন এখন উপদেষ্টারা রয়েছে এলিট শ্রেণী, বিভিন্ন দেশ থেকে আসলো, এরা তো সব হলো প্রথম আলো, ডেইলি স্টার বা বামপন্থী নাস্তিক, এই মার্কা। এই মার্কারাই হচ্ছে বাংলাদেশের উচ্চ কক্ষে থাকবে। অর্থাৎ এখানে বিএনপি আসুক, জামাত আসুক বা অন্য এমন ইসলামপন্থী দল আসলো যারা একবারে বাংলাদেশের শরিয়া আইন বাস্তবায়ন করবে, কিন্তু তাদের সেই পাওয়ার থাকবে না। মূল পাওয়ার থাকবে উচ্চ কক্ষে। উচ্চ কক্ষ যদি সাপোর্ট করে যে হ্যাঁ এটা বাস্তবায়ন হবে, তারপরেই এটা বাস্তবায়ন হবে, অন্যথায় এটি বাস্তবায়ন হবে না। এই যেমন এখন একটা বিতর্ক তৈরি হয়েছে যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যে বলেছেন তারা গণভোটে বিসমিল্লাহ উঠাই দিতে চায়, বাংলাদেশের রাষ্ট্রধর্ম উঠাই দিতে চায়। এখন আবার এটা নিয়ে শুরু হয়েছে যে এনায়েতুল্লাহ আব্বাসী গুজব ছড়াচ্ছে। আর মিয়া, এইটা তো হচ্ছে ৬-৭ মাস আগের বা তারও আগের, যখন গণভোটে এগুলো বিষয় উত্থাপন করার কথা ছিল, তখন বাংলাদেশের মানুষকে তিনি সচেতন করেছিলেন। তারপরে রাজনৈতিক মানুষের চাপে রাজনৈতিক দলগুলো তখন বলে দিয়েছিল যে এটা গণভোটে দেওয়া যাবে না, বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম উঠিয়ে দেওয়া যাবে না, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠিয়ে দেওয়া যাবে না। এটা তখনকার যখন তিনি সচেতন করেছিলেন, সেজন্য এখন গণভোটে এই বিষয়গুলো আসেনি। কারণ এটা নিয়ে শুধু বিতর্কই না, ডক্টর ইউনূসের যা মান সম্মান রয়েছে সেটাও চলে যেত। ঠিক আছে, তো এই বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই যে ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, এটা তো বাদ দেওয়া হয়নি। অর্থাৎ গণভোটে সব কিছু ভালো, সব কিছুই হবে, কিন্তু মূল ক্ষমতা হবে আমার। মার্কিন প্রেসিডেন্টের পাওয়ারকেও খর্ব করতে পারে যাদের কংগ্রেসম্যান বা সিনেট। তাহলে আমরা বলতে পারি যে এই গণভোটের মূল উদ্দেশ্য হচ্ছে এলিট শ্রেণীর কাছে ক্ষমতা ধরে রাখা। সেজন্যই মূলত ইউনূস সহ তার সাঙ্গপাঙ্গরা গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তারাও ফিল্ডে নেমে গেছে, কারণ তারাই তো ক্ষমতায়। তাদেরকে কে রাখবে? আমেরিকা রাখবে। এটা একটা মেকানিজম। এই মেকানিজম থেকে বের হওয়ার কোনো উপায় নেই। অর্থাৎ ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমেরিকার হাতে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের সমস্ত ক্ষমতা এখন পশ্চিমাপন্থীদের দখলে। এখন বাংলাদেশে একটা নির্বাচন হলেও যে অন্যপন্থীদের কাছে যাবে সেই চান্স নেই, কারণ এখানে গণভোট হচ্ছে। ধরে নেন এখানে জামাত আসলো, জামাত কি শরিয়া আইন বাস্তবায়ন করবে? করবে না, সেই সম্ভাবনাও নেই। এখন জামাত যদি চায় যে আমরা ভারতপন্থী হব,
বা চীনপন্থী হব, হইতে পারবে? পারবে না। বিএনপি যদি চায় আমরা এখন আমেরিকাপন্থী হব না, ইন্ডিয়াপন্থী হব না, চীনপন্থী হব না, আমরা বাংলাদেশপন্থী হব, পারবে? পারবে না। কেন পারবে না? কারণ উচ্চকক্ষ তাদেরকে হতে দিবে না। এখন বিএনপি যদি একটি সিদ্ধান্ত নেয় যেটা আমেরিকার স্বার্থের বিপরীতে, উচ্চকক্ষ সেটিকে বাতিল করে দিয়ে দিবে, অর্থাৎ সরকার আর সেটি করতে পারবে না। এটাই হলো উচ্চকক্ষ।